আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টিউটোরিয়াল পয়েন্টের লেকচার ভিডিওগুলোতে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এসএসসি জেনারেল ম্যাথের দ্বিতীয় অধ্যায়, আর সেটা হচ্ছে সেট ও ফাংশন। তো সেট ও ফাংশনের যে আলোচনাটা তাকে আমরা দুভাগে ভাগ করেছি। তার মধ্যে পার্ট 1-এ আছে আমাদের সেট নিয়ে আলোচনা এবং পার্ট 2-এ থাকবে অন্যয় ফাংশনের আলোচনা। তো সেট নিয়ে আলোচনাটার মধ্যে আমাদের যে জিনিসগুলো থাকবে সেগুলো হচ্ছে সেট, সেট প্রকাশের পদ্ধতি, সসীম অসীম সেট, ফাঁকা সেট, উপসেট, প্রকৃত উপসেট, সার্বিক সেট, পূরক সেট, তারপর বিভিন্ন ধরনের সেটের সংজ্ঞা আমরা শিখব, যে এগুলো এইসব সেটগুলো কি আসলে। তো চলো আমরা শুরু করি। সেট আসলে কি সেই জিনিসটা দিয়ে আমরা শুরু করি। তো সেট আচ্ছা, তো সেটের সংজ্ঞা যদি আমরা বলতে চাই, তো সেটের সংজ্ঞা কি হতে পারে? সেটের সংজ্ঞা হচ্ছে বাস্তব জগতে বা চিন্তা জগতের যে সুসংজ্ঞায়িত বস্তুগুলো আছে। তো সুসংজ্ঞায়িত মানে কি? যেগুলো আমরা গণনা করতে পারি বা যেগুলো আমরা সংজ্ঞায়িত করতে পারি। তো এই সকল বস্তুগুলোর একটা সংগ্রহ বা সমাবেশ। তো বাস্তব জগতে বা চিন্তা জগতে আমাদের গণনা করা যায় বা দেখা যায়, আমরা সংজ্ঞায়িত করতে পারি এরকম যে বস্তুগুলো আছে তাদের একটা নির্দিষ্ট পরিমাণ নেওয়া, সেটাই হচ্ছে সেট। নির্দিষ্ট পরিমাণ নিয়ে তাদের একসাথে রাখা, সেটাই হচ্ছে সেট। তো আমরা সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি, সেটের সংজ্ঞা হচ্ছে বাস্তব জগতে সুসংজ্ঞায়িত না হলে তাদের আমরা নির্দিষ্ট পরিমাণ নিতে পারবো না। তো বাস্তব জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। বাস্তব জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তো বাস্তব জগতের এই সেট হিসেবে বাস্তব জগতের যে সুসংজ্ঞায়িত বস্তুগুলো আছে তাদের মধ্যে আমরা কি নিতে পারি? আমরা সিম্পলি নিতে পারি যে আমাদের নবম দশম শ্রেণীর যে বইগুলো আছে তাদের মধ্যে আমরা যে কোনো তিনটা বইকে নিয়ে একটা সেট গঠন করতে পারি। যেমন বাংলা, ইংরেজি, অঙ্ক, এই তিনটা বইয়ের সেট হতে পারে। তো এই তিনটা বইয়ের সেটগুলো নিয়ে আমরা একটা সেট গঠন করতে পারি। তো সেটগুলোকে সেট তো আমরা বিভিন্ন বাস্তব জগতের বস্তু নিয়ে সেট গঠন করব। তো এই সেটগুলোকে আবার ইংরেজি বর্ণমালার বড় হাতের যে অক্ষরগুলো আছে ওইগুলো দিয়ে লেখা হয়। তো ধরো আমরা বাস্তব জগতে যে বইয়ের সেটটা নিচ্ছি, যেমন আমাদের নবম দশম শ্রেণীর যে বইয়ের সেটটা নিচ্ছি, তো সেই সেটকে আমরা বি দিয়ে প্রকাশ করলাম। আর তার মধ্যে আছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটকে লিখবো অবশ্যই। একটা সেকেন্ড ব্র্যাকেট এক জোড়া সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে সেটের উপাদানগুলোকে লিখতে হয়। যেমন আমি যদি লিখি যে বাংলা, ইংরেজি, গণিত। আচ্ছা, তো সেটকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে লিখতে হয়। আর সেটের মধ্যে যারা থাকবে, এক বা একাধিক বস্তু যখন থাকে, একের অধিক বস্তু যখন থাকে, তখন তাদেরকে কমা দিয়ে দিয়ে লিখতে হয়। এবং সেটের প্রতিটা উপাদান, এই যে বাংলা একটা উপাদান, ইংরেজি একটা উপাদান, গণিত একটা উপাদান, এই উপাদানগুলোকে এলিমেন্টস বলা হয়। উপাদান, সেটের উপাদান অথবা এলিমেন্টস বলা হয়। তো এরা হচ্ছে সেটের উপাদান বা ইংরেজিতে এলিমেন্টস। আচ্ছা, তো বইয়ের সেটতে আমরা বি দিয়ে লিখলাম, এটা কিছু দিয়ে লিখলেই হয়, এ বা বি। কিন্তু কথা হচ্ছে ইংরেজি বর্ণমালার বড় অক্ষরগুলো দিয়ে লিখতে হবে, ছোট হাতের অক্ষর দিয়ে আমরা কিন্তু সেটকে লিখি না, ঠিক আছে? তো বড় হাতের বি দিয়ে আমরা আমাদের নবম দশম শ্রেণীর তিনটা বইয়ের সেটকে লিখলাম, তাদের প্রতিটাকে বলা হয় হচ্ছে উপাদান। তাহলে এটা এখানে তিনটা উপাদান আছে। তো আমরা এখন বলতে পারি যে বাংলা
এই উপাদানটা। আচ্ছা চলো আমরা আরো একটা দেখি। তো 1 থেকে 10 পর্যন্ত যে বিজোড় সংখ্যাগুলোর সেট আছে, 1 থেকে 10 পর্যন্ত যে বিজোড় সংখ্যাগুলো আছে তাদেরকে নিয়ে যদি একটা সেট তৈরি করি তাহলে সেটা কেমন হবে? ধরো সেগুলোকে আমি n দিয়ে লিখি। আচ্ছা n দিয়ে না লিখি, a দিয়ে লিখি। 1 থেকে 10 পর্যন্ত যেই বিজোড় সংখ্যাগুলো আছে, তো এখানে আছে হচ্ছে 1 3 5 7 9 1 3 5 7 9। তো এখানে 5টা এলিমেন্ট আছে 1 থেকে 10-এর মধ্যে যে বিজোড় সংখ্যাগুলো আছে তার মধ্যে। আচ্ছা, তো এখানে প্রত্যেকটি উপাদানকেই এই সেটের এলিমেন্টস বলা হয়। তো আমি একটু এইভাবে এটাকে বলতে পারি যে এখানে 3 belongs to A। আচ্ছা, তো এখানে নতুন একটা কথা চলে আসলো, এই যে এটা মানে হচ্ছে, এটার মানে হচ্ছে belongs to, এটাকে আমরা ডাকবো belongs to বলে। এর মানে হচ্ছে 3 এর মধ্যে আছে, 3 এটা এর মধ্যে আছে, 3 এ সেটের একটা উপাদান, 3 এই উপাদানটা এ সেটের একটা উপাদান। তার জন্য এরকম আমরা 7 কেও লিখতে পারি 7 belongs to A। তো কোনো একটা উপাদান কোনো একটা সেটের মধ্যে আছে বোঝাতে আমরা এরকম belongs to কথাটা দিয়ে লিখতে হয়। আচ্ছা, এখন আমরা যদি বলি যে 8 কি এই সেটের মধ্যে আছে, তাহলে আমরা এখানে লিখব not belongs to A। যদি না থাকে তাহলে এভাবে not belongs to দিয়ে দিব। তো এইভাবেই আমরা সেটের উপাদানগুলো সেটের মধ্যে আছে কি না আছে তাকে belongs to অথবা not belongs to দিয়ে আমরা রিপ্রেজেন্টেশন করতে পারি। তো এটা ছিল সেটের আলোচনা। তারপরে আসে সেট প্রকাশের পদ্ধতি। তো চলো আমরা সেট প্রকাশের পদ্ধতি দেখি। সেট প্রকাশের আসলে দুটো পদ্ধতি আছে। আচ্ছা, এটাও মুছে ফেলি। সেট প্রকাশের পদ্ধতি দুটি। আচ্ছা, তো দুটি পদ্ধতির মধ্যে একটি হচ্ছে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি যার ইংরেজি নাম হচ্ছে রোস্টার মেথড। আচ্ছা, রোস্টার মেথড। আরেকটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি। এটা ইংরেজি নাম হচ্ছে সেট বিল্ডার মেথড। রোস্টার মেথড আর সেট বিল্ডার মেথড। আচ্ছা, তো তালিকা পদ্ধতি কি? আমরা যদি কোনো একটা সেট তো একটু আগে আমরা শিখলাম, তো আমরা কোনো একটা সেটের উপাদানগুলোকে যদি একদম সুনির্দিষ্টভাবে বলে দিতে পারি যে এই উপাদানগুলো সেটের মধ্যে আছে, তাহলেই সেটা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হলো সেটকে। আমরা সেট প্রকাশের পদ্ধতি শিখতেছি। তো সেট প্রকাশের পদ্ধতির মধ্যে তালিকা পদ্ধতির কোনটা? যদি আমরা সেটের উপাদানগুলোকে একদম সুনির্দিষ্টভাবে বলে দিতে পারি তাহলেই সেই সেটের উপাদানগুলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হলো। তো তালিকা পদ্ধতির জন্য তালিকা পদ্ধতিতে কি থাকবে? তালিকা পদ্ধতিতে থাকবে হচ্ছে সেটের উপাদানগুলোর সুনির্দিষ্ট প্রকাশ, একদম নির্দিষ্ট করে বলে দিবে। আচ্ছা, যেমন কি হতে পারে? যেমন আমরা যদি ওই যে একটু আগে একটা লিখছিলাম, বা আমরা যদি আরেকটা লিখি যে 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তাদের মধ্যে মৌলিক সংখ্যা কারা, তাদের সেট যদি আমরা নেই, তাহলে সেটাকে এ দিয়ে লিখি। অবশ্যই আমাদের বড় হাতের কোনো একটা অক্ষর দিয়ে, ইংরেজি বর্ণমালার বড় অক্ষর দিয়ে লিখতে হবে। আচ্ছা, তারা হচ্ছে 2 3
5 7 2 3 5 7 এটা হচ্ছে 1 থেকে 10 এর মধ্যে আমাদের যে সংখ্যাগুলো আছে তাদের মধ্যে যে মৌলিক সংখ্যা আছে তাদের সেট। তো এখানে একদম সুনির্দিষ্টভাবে বলাই আছে যে এখানে চারটা উপাদান আছে এবং কারা কারা আছে, কারা কারা থাকবে, একদম সুনির্দিষ্টভাবে আমরা একদম ডাইরেক্ট উপাদান দিয়েই আমরা বলে দিলাম ডিরেক্টলি যে এই হচ্ছে আমাদের সেট। কিন্তু কিছু কিছু সেট আছে যাদের ডিরেক্টলি উপাদান দিয়ে বলা থাকে না, কোনো একটা ধর্ম বা কোনো একটা শর্ত বা কোনো একটা নিয়ম দেওয়া থাকে, তারাই হচ্ছে আমাদের এই সেট গঠন পদ্ধতির প্রকাশ। আচ্ছা, তো 2 নম্বরে আমাদের আছে সেট গঠন পদ্ধতি। আচ্ছা, তো সেট গঠন পদ্ধতিতে কিভাবে প্রকাশ করতে হয়? আচ্ছা, তো আমরা কিন্তু অবশ্যই একটা উপাদান থেকে আরেকটা উপাদান লেখার মানে পৃথক করার জন্য অবশ্যই কিন্তু কমা দিতে হবে মাঝখানে। আচ্ছা, তো সেট গঠন পদ্ধতিতে আমরা লিখব, সেট গঠন পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে বলা থাকবে না, সেটের উপাদান সুনির্দিষ্ট থাকবে না, সুনির্দিষ্ট থাকবে না মানে একদম পিওরলি বলে দিবে না যে এটা 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 আছে, ঠিক আছে, একটা ধর্ম বা কিছু একটা বলে দিবে আমাদের। আচ্ছা, তো সেটের উপাদান সুনির্দিষ্ট থাকবে না, আর কি থাকবে, কোন একটা ধর্ম বা শর্ত থাকবে, কোন ধর্ম থাকবে অবলিক কোন একটা নিয়ম থাকবে বা কোন একটা শর্ত থাকবে। আচ্ছা, এই শর্ত থাকার কারণে কোন একটা শর্ত দিয়ে দেয়, এই জন্য আমরা অনেক সময় মানে সেট গঠন পদ্ধতিকে আমাদের রুল মেথডও বলা হয়। আচ্ছা, এরকম শর্ত দেওয়া থাকে বলে আমাদের রুল মেথডও বলা হয়। তো চলো আমরা একটু দেখে নিই সেট গঠন পদ্ধতিতে আসলে সেটকে প্রকাশ করে কিভাবে। আচ্ছা, তো সেট গঠন পদ্ধতিতে সেটকে প্রকাশ করতে হলে আমরা এইভাবে লিখতে পারি যে a সমান সমান হচ্ছে x such that, আচ্ছা এখানে আবার নতুন একটা কথা চলে আসলো such that, আমরা একটু পরে বলতেছি, আগে সেটটা লিখে নিই। x such that x belongs to n, x belongs to n এবং x সাপোজ এইভাবে লিখি, এক থেকে বড় 10 থেকে ছোট। তো আমি এখানে একটা সেট লিখলাম, এই সেটটার মধ্যে আসলে নির্দিষ্ট করে এরকম সংখ্যা বলা নেই, এটার উপাদানগুলো বলে দেওয়া নেই। তো এখানে প্রথমে বলা আছে x such that। আচ্ছা, তো এই যে দুটো দাগ দেওয়া আছে, তো এটাকে বলে হচ্ছে, এখানে লিখি, এটার নাম হচ্ছে such that, যার অর্থ হচ্ছে যেন। আচ্ছা, তো এই যে দুটো ফুটা, এটার নাম হচ্ছে such that এবং তার অর্থ হচ্ছে যেন। তো এটা দিয়ে কি মিন করে? আসলে এটা দিয়ে মিন করে হচ্ছে যে এই যে সেটটা আছে, এই সেটের যে উপাদানগুলো হবে তারা এই আকারের x এর মতো কোনো একটা উপাদান। যেমন এখানে এরকম অনেকগুলো x আছে, এই যে এরকম অনেকগুলো x আছে, মানে এই সেটের উপাদানটা এই x এর মতো। x যেন, x such that মানে হচ্ছে x যেন, প্রথম কথা হচ্ছে x belongs to n। আচ্ছা, nটা কি? ওই সময় আমি এর জন্যই nটা লিখি নাই। nটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট কারা? 0 থেকে বড় সকল অখণ্ড সংখ্যা, 1 2 3 4 5 6 থেকে অসীম পর্যন্ত, এরা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। তাহলে প্রথমে বললো যে x such that x belongs to n, তাহলে x মানে এই সেটের উপাদানগুলো x এর মতো দেখতে যেন x belongs to n হয়, মানে x গুলো সবগুলো xই যেন স্বাভাবিক সংখ্যার ভিতরে থাকে। এবং আরো একটা শর্ত দেওয়া আছে এখানে, এই যে আমাদের বলছিলাম শর্ত থাকবে বা নিয়ম থাকবে বা কোনো একটা ধর্ম দেওয়া থাকবে, এবং আরো একটা শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে যে 1 থেকে বড় এবং 10 থেকে ছোট হতে হবে x কে। তো প্রথম কথা হচ্ছে x হবে x belongs to n
সবগুলো n এর মধ্যে থাকতে হবে এবং x এর মানটা 1 থেকে বড় এবং 10 থেকে ছোট হতে হবে। তো 1 থেকে বড় এবং 10 থেকে ছোট তো অনেক সংখ্যা আছে, তার মধ্যে স্বাভাবিক সংখ্যা কারা, ঠিক আছে, তারাই হবে আমাদের এই সেটের উপাদানগুলো বা এলিমেন্টস গুলো, ঠিক আছে। তো এখন আমরা এই সেট গঠন পদ্ধতিতে যে সেটটা দেওয়া আছে সেটার নিচে তালিকা পদ্ধতি করতেছি। এই তালিকা পদ্ধতি একটু আগে আমরা শিখলাম। আচ্ছা, তো এটা তালিকা পদ্ধতি করলে এটা হবে হচ্ছে 2 3 4 5 6 7 8 9। তো এই কয়টা উপাদানের কথাই এখানে আসলে বলা হয়েছে। তো এইরকম কোন একটা শর্ত বা কোন একটা ধর্ম বা কোন একটা কিছু দিয়ে আমাদের যখন সেটকে প্রকাশ করা হয় সেটাকেই বলে সেট গঠন পদ্ধতি বা রুল মেথড। আচ্ছা, তো এই ছিল আমাদের সেট প্রকাশের পদ্ধতি। তারপর আমরা চলে যাই সসীম সেটে। চলো এগুলো একটু মুছে দিই। আচ্ছা, তো সসীম সেট কারা? সসীম সেট হচ্ছে সসীম সেট, ইংরেজি নাম হচ্ছে, ইংরেজি নামগুলো আমরা অবশ্যই শিখে রাখবো, ফাইনাইট সেট। আচ্ছা, তো সসীম সেট বা ফাইনাইট সেট কারা? আচ্ছা, সসীম সেট হচ্ছে যেই সেটের উপাদানগুলোকে আমরা গণনা করে শেষ করতে পারবো তারাই হচ্ছে সসীম সেট। যেমন কোন একটা সেট আমরা যদি লিখি, সাপোজ আমরা ওই যে 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক এই যে মৌলিক সংখ্যাগুলোর সেটকে লিখতে পারি। যেমন 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2 3 5 7, চারটা। তো এই চারটা যে সেট সেটা কিন্তু অবশ্যই একটা সসীম সেট, কারণ এই সেটটার উপাদানগুলোকে আমরা গুণে শেষ করতে পারতেছি। কিন্তু আমরা যদি স্বাভাবিক সংখ্যার সেট নেই তাহলে সেটাকে কিন্তু গুণে কখনো শেষ করতে পারবো না, এটা অসীম পর্যন্ত বিস্তৃত, এটা গুণে কোনোদিনও শেষ করা যাবে না। তো সেই সেটগুলো হচ্ছে অসীম সেট। তো সসীম সেটে আমরা একটা কথা লিখতে পারি যে আমরা গণনা করে শেষ করতে পারবো না, গণনা করে না শেষ করতে পারবো, গণনা করে শেষ করতে পারবো সেগুলো সসীম। গণনা করে নির্ধারণ করা যায়, নির্ণয় করা যায়। আচ্ছা, গণনা করে নির্ণয় করা যায় যেগুলো, যেমন এই যে একটা দেখলাম। আর অসীম সেট হচ্ছে ইনফাইনাইট সেট। আচ্ছা, তো অসীম সেট হচ্ছে আমাদের গণনা করে নির্ধারণ করা যায় না যেগুলো, ওইগুলো। তো গণনা করে নির্ধারণ করা না গেলে সেগুলো হচ্ছে অসীম সেট। তো অসীম সেটের চলো কিছু উদাহরণ দেখে নিই। অসীম সেট হচ্ছে কারা? স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, যেটাকে n দিয়ে লিখি আমরা, এটা হচ্ছে 1 2 3 ... ইনফিনিটি। আচ্ছা, তো এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, আর এটা কখনোই গুণে আমরা শেষ করতে পারবো না, তাই এটা একটা অসীম সেট। এরকম পূর্ণ সংখ্যার সেট হতে পারে, পূর্ণ সংখ্যার সেট যেটাকে জেড দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, জাহালান জার্মান অর্থ থেকে আসলো এটা। আচ্ছা, তো পূর্ণ সংখ্যার সেটের মধ্যে কারা আছে? ..... -2 -1 0 1 2 ... তারপরে পূর্ণ সংখ্যার সেটের পরে আমাদের মূলদ সংখ্যার সেট, কারণ মূলদ সংখ্যার সেটও কিন্তু মানে মূলদ সংখ্যার সেটও কিন্তু আমরা গুণে শেষ করতে পারবো না, এটা অসীম পর্যন্ত অসংখ্য মূলদ সংখ্যা আছে, মূলদ সংখ্যা অনেক প্রচুর পরিমাণ। তো এরকম আমি দুটো লিখে দিই যে মূলদ সংখ্যার সেট যেটা আছে কিউ, সেটাকে লিখে হচ্ছে p/q আকারে থাকতে হয়। আচ্ছা, এটার সেট আকারে লিখলে এরকম হয় যে p/q such that p ও q পূর্ণ সংখ্যা এবং q is not equal to 0। আচ্ছা, তো মূলদ সংখ্যার সেটও কিন্তু আমাদের অবশ্যই অসীম সেট। তারপর বাস্তব সংখ্যার সেট, এটাও আমাদের
অসীম সেটের মধ্যে পড়ে। আচ্ছা, তো এই ছিল আমাদের সসীম সেট অসীম সেটের আলোচনা। তারপরে ফাঁকা সেট। ফাঁকা সেট কারা? ফাঁকা সেট বা এমটি সেট। আচ্ছা, তো ফাঁকা সেট ইংরেজি নামটা হচ্ছে এমটি সেট। আচ্ছা, তো ফাঁকা সেট কারা? ফাঁকা সেট হচ্ছে কোনো একটা সেটের মধ্যে যদি কোনো উপাদানই না থাকে তাহলেই সেই সেটটা ফাঁকা সেট। যেমন যেমন আমি কি লিখব? যেমন আমি বলতে পারি হলিক্রস কলেজের তিনটি ছাত্রের সেটকে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে হলিক্রস কলেজে তো আর কোনো ছাত্র পড়ে না, সবাই ছাত্রী। তাহলে হলিক্রস কলেজে যদি আমি 3টি ছাত্রের সেট চাই তাহলে সেই সেটটা হবে হচ্ছে, ধরো সেই সেটটাকে যদি এ দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে সেই সেটটা ফাঁকা থাকবে, কারণ সেই সেটের মধ্যে কোনো উপাদান পাওয়া যাবে না, কারণ সেখানে কোনো ছাত্র নেই, সবাই ছাত্রী। তো এই যে আমি যে রিপ্রেজেন্ট করলাম হলিক্রস কলেজের 3জন ছাত্রের সেটকে, এটাই হয়ে গেল ফাঁকা সেট। তো ফাঁকা সেটকে অন্য আরেকভাবে লেখা হয়, সেটা হচ্ছে ওরি, বাংলায় বলে ওরি। ওরি দিয়ে আমরা ফাঁকা সেটকে রিপ্রেজেন্ট করি, যে সেটের কোনো উপাদান নেই সেটাই হচ্ছে ফাঁকা সেট। আচ্ছা, তারপরে আছে ভেন চিত্র। তো ভেন চিত্র কি জিনিস? ভেন চিত্র ইংরেজি নাম হচ্ছে ভেন ডায়াগ্রাম। আচ্ছা, তো ভেন চিত্র জন ভেন নামে একজন বিজ্ঞানী, তিনি সেটকে রিপ্রেজেন্ট করার, আমরা তো অনেকগুলো পদ্ধতি দেখলাম সেট প্রকাশের, যেমন তালিকা পদ্ধতি দেখলাম, তারপরে সেট গঠন পদ্ধতি দেখলাম। তো উনি সেটকে রিপ্রেজেন্ট করার জন্য একটা জ্যামিতিক পদ্ধতির আবিষ্কার করলেন, সেটা হচ্ছে বৃত্ত বা আয়তক্ষেত্রের মধ্যে বিভিন্ন উপাদানগুলোকে লেখে, সেটের মানে কোনো নির্দিষ্ট পরিমাণ উপাদান নিয়ে কোনো একটা বৃত্ত বা কোনো একটা আয়তক্ষেত্রের মধ্যে রেখে তিনি সেটকে প্রকাশ করা শুরু করলেন। তো ওই প্রকাশটাকেই আসলে ভেন চিত্র বলা হয়। আর জন ভেন এই কাজটা করছে দেখেই ভেন চিত্র বলা হয়, মানে চিত্র আকারে উনি প্রকাশ করছে, আর ওনার নাম ছিল জন ভেন, তাই এই প্রকাশটাকে, এইরূপ সেটের প্রকাশটাকে আমাদের ভেন চিত্র বলা হয়। তো ভেন চিত্র চলো আমরা একটা প্রকাশ দেখে নেই। যেমন ধরো সাপোজ a = 1 2, আচ্ছা, আর b = তাহলে তোমার b = ধরো 3 4, আচ্ছা 3 4 না, ধরো 2 4। আচ্ছা, তো এই জিনিসটাকে আমরা ভেনচিত্রের মাধ্যমে কিভাবে দেখাতে পারি? যেমন ভেনচিত্রের মাধ্যমে জন ভেন এরকম একটা বৃত্তর সেটকে ধরবো এ, যার মধ্যে উপাদান আছে 1 আর 2। আচ্ছা, তো এরকম আরেকটা বৃত্ত যার মধ্যে উপাদান আছে 2 আর 4। আচ্ছা, তো এই যে একটা বৃত্ত, এই বৃত্তটার সেট, এ সেটকে তারা একটা বৃত্ত দিয়ে রিপ্রেজেন্ট করতেছে, তার মধ্যে আছে 1 আর 2 উপাদানটা, আর বি সেটকে আরেকটা বৃত্ত দিয়ে রিপ্রেজেন্ট করতেছে, তার মধ্যে উপাদান আছে 2 এবং 4। আচ্ছা, তো এটাকে আবার একটা আয়তক্ষেত্রের মধ্যে যদি আটকিয়ে দেই, আচ্ছা, তো এটা হয়ে গেল আমাদের সার্বিক সেট। যদি আমরা সার্বিক সেট এখনো পড়িনি, একটু পরে আমরা সার্বিক সেট সম্বন্ধে জানবো। সার্বিক সেট হচ্ছে সকল সেট, মানে কোনো একটা সার্বিক সেট হচ্ছে সকল সেট এর যত উপাদান আছে সব উপাদান যে সেটের মধ্যে থাকে। মানে কোনো একটা কি বলে এটাকে, কোনো একটা ধারণার মধ্যে বা কোনো একটা অঙ্ক করতে গেলে যতগুলো সেট এখানে ইউজ করা হচ্ছে, সেই সকল সেট যেই সেটের মধ্যে আছে বা যেই সেটের উপসেট সম্বন্ধে আমরা এখনো পড়িনি, তাহলে একটু পরে আমরা সার্বিক সেট উপসেট সম্বন্ধে ভালো করে জেনে রাখবো। জাস্ট এটুকু জেনে রাখো যে এটা হচ্ছে সার্বিক সেট মিন করে। সার্বিক সেট হচ্ছে এই সকল সেট, যতগুলো এ সেট বি সেট, এদের যত উপাদান আছে সকল উপাদান এই সেটের মধ্যে আছে, ইউ সেটের মধ্যে। তো এটা হচ্ছে সার্বিক সেট। আচ্ছা, তো এই যে এ দিয়ে এবং বি দিয়ে দুটো বৃত্ত দিয়ে আমাদের এ সেটকে আর বি সেটকে রিপ্রেজেন্ট করে দেওয়া হলো। তো এটাই হচ্ছে একটা ভেন চিত্র। তো এইভাবেই জন ভেন সেটের প্রকাশকে আমাদের ভেন চিত্রের মাধ্যমে প্রকাশকে দেখানো হয়েছে। আচ্ছা, তারপরে ভেন চিত্র তাহলে এই পর্যন্তই। তারপরে যেটা আছে উপসেট।
তো উপসেট কি জিনিস? তো উপসেট হলো উপসেট। উপসেটের ইংরেজি নাম হচ্ছে সাবসেট। আচ্ছা, তো উপসেট কারা? উপসেট হচ্ছে কোনো একটা সেটের যে উপাদানগুলো থাকে তাদের নিয়ে যতগুলো সেট গঠন করা সম্ভব তারা সবাই উপসেট। কোন সেটের উপসেট? প্রধান যেই সেটটার উপাদানগুলো নিয়ে আমরা বিভিন্ন ধরনের সেট তৈরি করতেছি তার উপসেট। আচ্ছা, তো উপসেট হচ্ছে যেমন আমরা যদি একটা সেট নেই A is equal A B C। আচ্ছা, তো A B C A সেটের উপাদান, আর এখানে উপাদান আছে 3টি। তো 3টি উপাদান দিয়ে আমরা কতগুলো সেট গঠন করতে পারি চলো একটু দেখে নিই। এখান থেকে গঠন করতে পারি A নিয়ে একটা সেট গঠন করতে পারি, B নিয়ে একটা সেট গঠন করতে পারি, C নিয়ে একটা সেট গঠন করতে পারি, তারপর AB নিয়ে একটা সেট গঠন করতে পারি, BC নিয়ে একটা সেট গঠন করতে পারি, ABC নিয়ে একটা সেট গঠন করতে পারি। আর কোনো সেট না নিয়েও কোনো উপাদান না নিয়েও আমরা একটা সেট গঠন করতে পারি, সেটা হচ্ছে ফাঁকা সেট। অথবা এটাকে আমরা এরকম ওরি দিলেও পারতাম। আচ্ছা, তো এ সেটের যে 3টা উপাদান ছিল সেটা দিয়ে আমরা এখানে 1 2 3 4 5 6 7, আচ্ছা এখানে 7টা হয়েছে, নিশ্চয়ই একটা মিস্টেক হয়েছে। আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমরা এ বি বিসি নিছি কিন্তু এসি নিইনি। তো এখানে আরো একটা সেট গঠন করা সম্ভব। আচ্ছা, তাহলে একটু মুছে লিখি এ বি বিসি এবং এসি এ বি সি, সেটা আমি গিয়ে ওরি দিয়ে দিলাম। আচ্ছা, তো ফাঁকা সেটও তো এক ধরনের সেট। তো ফাঁকা সেটও কিন্তু গঠন করা যায় যে কোনো সেট থেকে। তো এখানে 1 2 3 4 5 6 7 8, তো 8টা সেট গঠন করা সম্ভব হয়েছে এ সেটের 3টা উপাদান দিয়ে। তাহলে এখানে যে 8টা সেট আছে এরা প্রত্যেকটা সেটই এ সেটের উপসেট বা সাবসেট। তো এটাকে আমরা এভাবে পড়তে পারি যে এ সাবসেট টু এই সেটটা সাবসেট টু এই সেট। আচ্ছা, তো এরা হচ্ছে উপসেট। তো একটা জিনিস দেখা যায় যে উপসেট আসলে আমরা কোন একটা সেটের উপাদান সংখ্যা দেখেই বলে দিতে পারি। যেমন এ সেটের উপাদান সংখ্যা ছিল 3টি, আর সেক্ষেত্রে উপাদান আসছে হচ্ছে 8টি। তাহলে কোন সেটের উপাদান সংখ্যা n সংখ্যক হলে তার উপসেট হবে 2n সংখ্যক। যেমন এখানে n এর মান ছিল 3, মানে 3টি সংখ্যা দিয়ে উপাদান গঠিত হয়েছিল। তো আমাদের উপসেট সংখ্যা আসছে 2n, মানে 2 মানে হচ্ছে 8। আচ্ছা, তো কোন সেটের উপাদান সংখ্যা যদি n সংখ্যক হয়, আচ্ছা তাহলে তার উপসেট হবে 2n সংখ্যক। তো 3টা উপাদানের জন্য আমাদের দেখা গেল যে এখানে 3টা উপাদানের জন্য দেখা গেল এখানে আমাদের 8টা উপসেট আসছে। যদি 4টা উপাদান থাকতো তাহলে আমাদের 2 বা 16টা উপসেট আসতো। আচ্ছা, তো এখন এইখানে যতগুলো উপসেট আসছে আমাদের, তার মধ্যে আমাদের যে মেইন সেটটা আছে তার সাথে মিল আছে একটি। তো এই সেটটা বাদে, এই একটি সেট বাদে বাকি যতগুলো সেট আছে সবগুলো সেটই হচ্ছে এই সেটের প্রকৃত উপসেট। আচ্ছা, তো
এই সেটটা বাদে বাকি যতগুলো এখানে সেট আছে, এই যে বাকি 7টা সেটই হচ্ছে এই সেটের প্রকৃত উপসেট, যেটা আমাদের পরবর্তী আলোচ্য বিষয়, প্রকৃত উপসেট। আচ্ছা, তো প্রকৃত উপসেট কয়টা? প্রকৃত উপসেট তাহলে প্রকৃত উপসেট হবে সবসময়, উপসেট তো পাওয়া যাবে 2 টু দি পাওয়ার n সংখ্যক, আর যতগুলো উপসেট পাওয়া যাবে তাদের মধ্যে যে কোনো একটাই এমন হবে যেটা আমাদের মূল সেটের সাথে পুরোপুরি মিলে যাবে। তো ওই সেটটা বাদে বাকি সবগুলো সেটই হচ্ছে আমাদের প্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেটে শুধু মোট উপসেটগুলো থেকে একটা কম থাকবে। মোট উপসেট সবসময় 2 টু দি পাওয়ার n সংখ্যক হবে, সেখান থেকে যদি একটা সেট মানে একটা সেটকে যেটা পুরোপুরি মিলে যায় ওই সেটটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা প্রকৃত উপসেটের সংখ্যা পেয়ে যাব। তা প্রকৃত উপসেট হবে এত সংখ্যক। আচ্ছা আচ্ছা, তো আরো একটা জিনিস লক্ষ্য করার বিষয়, সেটা হচ্ছে ওরি বা ফাঁকা সেট। তো এই সেটটা কিন্তু আমাদের সকল সেটের মধ্যেই থাকবে, সকল সেটের উপসেট হিসেবেই কিন্তু থাকবে। যেমন এখানে 3টা উপাদানের একটা সেট নিয়েছি, তাতে ওরি আছে। আমরা অন্য কোনো যে কোনো সেট যদি নেই, সাপোজ a ইজ ইকুয়াল টু যদি আমরা 1 2 নেই, এটার মধ্যে আমরা যদি আমরা করি তাহলে আমরা পাবো হচ্ছে 1, তারপরে 2, তারপরে 1 2, তারপরে কিন্তু অবশ্যই শেষে ওরি পাবো। তাহলে দেখা যাচ্ছে যে ওরি বা ফাঁকা সেট সকল সেটেরই উপসেট হবেই হবে, কোনো মিস নেই। তাহলে আমরা এটা লিখে ফেলতে পারি যে যে ফাঁকা সেট অথবা ওরি অথবা এই চিহ্নটা সকল সেটের উপসেট, সকল সেটের উপসেট। আর যেটা একদম পুরোপুরি মিলে যাবে, একটু আগেটা আমরা দেখলাম যে 1 2 টায় 1 2 পুরোপুরি মিলে গিয়েছিল, যেমন এবিসি পুরোপুরি মিলে যাবে, ওইটা বাদে বাকি যতগুলো থাকবে সবগুলোই হচ্ছে আমাদের প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট কথাটা আমরা অবশ্যই লিখিনি, এই যে প্রকৃত উপসেট হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সংখ্যক, কারণ এই উপসেট তো হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক, তাহলে একটা কম হবে। আচ্ছা, তো আমরা একটু চিহ্ন দিয়ে রিপ্রেজেন্টটা করি এটার। যেমন এখানে যদি করি যে এই যে এ, এটা কিন্তু এই সেটের একটা উপসেট, তো এটাকে উপসেটের চিহ্ন হচ্ছে উপসেট চিহ্ন হচ্ছে এটা, নিচে একটা দাগ থাকবে সেটা। তো এই যে এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা যায় যে এ সেট এটা হচ্ছে উপসেট অফ এ, অথবা এ সেট উপসেট অফ এ বি সি। এটা এই দুইভাবে একভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। কোনো একটা সেট যদি কোনো একটা সেটের উপসেট হয় তাহলে আমরা এই যে এইভাবে এটাকে রিপ্রেজেন্ট করে দিব। বা আচ্ছা, এটা ছিল আমাদের উপসেটের রিপ্রেজেন্টেশন। আর প্রকৃত উপসেটের চিহ্ন কি? প্রকৃত উপসেটের চিহ্নতে আমরা নিচে দাগ দিব না, একই রকম প্রায়, শুধু নিচের দাগটা আমরা দিব না। তো এই যে এটার একটা প্রকৃত উপসেট। তো প্রকৃত উপসেট লেখার সময় আমরা এই চিহ্ন ইউজ করব। আচ্ছা, তো আমরা আরেকটু দেখে নিই, এগুলো একটু মুছে দিই। আচ্ছা, তো যেমন a ইজ ইকুয়াল 3 4। আচ্ছা, তো এটা থেকে আমরা আরো একটা সংখ্যা বাড়িয়ে নিই, 3 4 5। এটা থেকে আমরা যে উপসেট গুলো লিখতে পারি সেটা হচ্ছে ধরো b ইজ ইকুয়াল 3 4, তারপরে c ইজ ইকুয়াল সাপোজ 4 5, তারপরে d ইজ ইকুয়াল 3 4 5। আচ্ছা, তো এ সেটটা থেকে আমরা
তিনটা উপসেট নির্ণয় করলাম, তার মধ্যে এ সেট থেকে অ্যাকচুয়ালি নির্ণয় করতে পারবো আমরা 8টা উপসেট। তো একটু আগে আমরা এটা দেখলাম। তো এ সেট থেকে আমরা এখন যে তিনটা উপসেট নির্ণয় করলাম, তার মধ্যে এখান থেকে এই যে এটা আর এটা, এই দুটো উপসেট হচ্ছে আমাদের প্রকৃত উপসেট, আর যেটা একদম হুবহু মিলে যাবে সেটা প্রকৃত উপসেট না। তো প্রকৃত উপসেট গুলো আমরা কিভাবে লিখতে পারি? এ সেট বি সেটকে এইভাবে চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি যে বি সেট হচ্ছে এ সেটের প্রকৃত উপসেট, অথবা সি সেট হচ্ছে এ সেটের প্রকৃত উপসেট। কিন্তু ডি এর বেলায় আমরা কিন্তু আর এই চিহ্নটা ইউজ করতে পারবো না, কারণ ডি এইটার সেট উপসেট কিন্তু প্রকৃত উপসেট না। উপসেটের চিহ্ন হচ্ছে এটা। আমরা বি এবং সি এর বেলাও কিন্তু এই চিহ্নটা অবশ্যই ইউজ করতে পারবো, এটা সঠিক। এই দুই ক্ষেত্রেই কিন্তু আমরা এই চিহ্নটা ইউজ করতে পারবো, কিন্তু এই ডি এর বেলায় কিন্তু আমরা আর এই চিহ্নটা ইউজ করতে পারবো না। এই চিহ্নটা ইউজ করলে হবে না, কারণ এটা হচ্ছে আমাদের প্রকৃত উপসেটের চিহ্ন, আর ডি যেটা সম্পূর্ণভাবে মিলে যায় সেটা কিন্তু প্রকৃত উপসেট হয় না। আচ্ছা, তো এইভাবে আমরা প্রকৃত উপসেট আর এই উপসেটের মধ্যে পার্থক্য করতে পারি। এই একটাই শুধুমাত্র এই প্রকৃত উপসেটগুলো অবশ্যই উপসেট, প্রকৃত উপসেট যারা থাকবে তারা তো অবশ্যই উপসেট, এবং প্রকৃত উপসেট বাদে যারা যে একটা থাকবে সেটাও কিন্তু অবশ্যই আমাদের প্রকৃত উপসেটের মধ্যেই উপসেটের মধ্যেই থাকবে। আচ্ছা, তো আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে ওরি যে থাকবে, ওরি কিন্তু এটা কিন্তু সকল সেটেরই, এই যে এ সেট বা যে কোনো সেট, সকল সেটেরই একটা প্রকৃত উপসেট, অথবা আমরা যদি উপসেট লিখতে চাই তাও লিখতে পারি। ঠিক আছে, ওরি কিন্তু সকল সেটেরই একটা উপসেট, প্রকৃত উপসেট। আসলে উপসেট তো অবশ্যই, এবং প্রকৃত উপসেট সকল সেটের। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত যা শিখলাম তা হচ্ছে সেট, আমরা শেখা হয়েছে আমাদের সেট প্রকাশের পদ্ধতি, সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, ভেনচিত্র, উপসেট, প্রকৃত উপসেট। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত কমপ্লিট করলাম। তো এবার আসো আমরা সেটের সমতা ও অন্তর, সেটের সমতা ও সেটের অন্তরটা শিখে নিই। সেটের সমতা, সেটের সমতা ইংরেজি নাম হচ্ছে ইকুইভ্যালেন্ট অফ সেট। আচ্ছা, ইকুইভ্যালেন্ট অফ সেট। আচ্ছা, তো সেটের সমতা কিভাবে হতে পারে? যদি দুটি সেটের উপাদান সংখ্যা সমান হয় তাহলেই একমাত্র সেটের সমতা হতে পারে। তো চলো একটু দেখে নিই। যেমন এ একটা সেট আছে যার উপাদান আছে হচ্ছে 3, 4, 5। বি আর একটা সেট আছে যার উপাদান সাপোজ আছে 5, 3, 4, 3, 5। আচ্ছা, তো এ এবং বি সেট এরা কি সমান? অবশ্যই সমান, কারণ সেটের মধ্যে যদি কোনো একটা উপাদানের বা এলিমেন্টের পুনরাবৃত্তি ঘটে তাহলে সেটাকে আমরা একবারই নিয়ে লিখব। এটাকে আসলে লেখা যায় এইভাবেই 3, 4, 5। ঠিক আছে, এটা আসলে একই কথা। তো সেটের মধ্যে পুনরাবৃত্তি ঘটলে সেটের মানের চেঞ্জ হবে না, তাই এই সেটটা আর এই সেটটা আসলে একই সেট। তাহলে এ আর বি এই দুটাকে আমরা সমান লিখতে পারবো। আচ্ছা, তো আমরা দুটো কথা লিখে নিই। সেটা হচ্ছে সেটের উপাদানগুলোর পুনরাবৃত্তি ঘটলে ও ক্রম পরিবর্তন হলে
যেমন এখানে প্রথমে 3 ছিল, কিন্তু আমরা এখানে 5 কে প্রথমে লিখেছি, তাতে কোনো সমস্যা নেই। ক্রম পরিবর্তন হলেও সেটের মানের পরিবর্তন হয় না। পরিবর্তন হয় না। তো এ সেট এবং বি সেট আমাদের একই সেট, যদিও এখানে মানের আমরা ডাবল করলাম, ট্রিপল করলাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এই হচ্ছে সেটের সমতা। আর সেটের অন্তর মানে দুটো সেটকে কিভাবে বিয়োগ করা যায়, তো সেটা একটু দেখে নিই, চলো। আচ্ছা, তো সেটের সমতায় আরেক কিছু কথা আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেটের সমতা যদি হতে হয় তার মধ্যে কিছু শর্ত আছে। সেটের সমতার শর্ত আচ্ছা, সেটের সমতার মধ্যে শর্ত হচ্ছে যদি এ ও বি সমান হতে হয়, এ সেট ও বি সেট এই দুইটা সমান হতে হয়, তাহলে এক নম্বরে এ বি এর সাবসেট হতে হবে, এ বি এর সাবসেট হতে হবে, এবং বি এ এর সাবসেট হতে হবে। তাহলে আমরা বলতে পারবো যে এ ইজ ইকুয়াল টু হচ্ছে বি। আচ্ছা, তো এ সেট যদি বি সেটের সাবসেট হয় এবং বি সেট যদি এ সেটের সাবসেট হয়, তাহলেই আমরা একমাত্র বলতে পারবো যে এ সেট এবং বি সেট সমান। দুইজনকেই পরস্পর পরস্পরের সাবসেট হতেই হবে, না হলে হবে না। আচ্ছা, তো এই ছিল সেটের সমতা। তোমরা মান নিয়ে করে দেখতে পারো, যেমন এ ইকুয়াল টু তুমি যদি নাও, সাপোজ ধরো এ ইকুয়াল টু যদি তুমি 2 3 নাও এবং বি ইকুয়াল টু তুমি যদি 3 4 নাও, তাহলে তুমি একটু খেয়াল করলে দেখবা যে এ সেট বি সেটের সাবসেট হচ্ছে না, কারণ এই যে 2 উপাদানটা বি সেটের মধ্যে নেই। আবার বি সেট 3 উপাদান থাকলেও 4 উপাদান নেই, তাই বি সেট ও এ সেটের সাবসেট হচ্ছে না। তাহলে আমরা যদি একমাত্র সমান নেই, এটাও 2 নেই, এটাও 3 নেই, তাহলে দেখা যাবে এ সেট বি সেটের সাবসেট হবে এবং বি সেট সম্পূর্ণভাবে এ সেটের সাবসেট হবে, আর তখনই এ এবং বি দুটো সেট সমান লিখতে পারবো। আচ্ছা, তো এটাই ছিল আমাদের এই সেটের সমতা। তো চলো আমরা সেটের অন্তর দেখে নিই। সেটের অন্তর সেটের অন্তরের ইংরেজি নাম হচ্ছে ডিফারেন্স অফ সেট। আচ্ছা, তো সেটের অন্তর কি জিনিস? একটি সেট থেকে বা একটি সেটের উপাদান থেকে যদি অন্য আরেকটি সেটের উপাদানকে আমরা বিয়োগ করি বা বাদ দিই, তাহলে নতুন যে সেট পাওয়া যাবে তখনই আর কি সেটের অন্তরটা হয়ে যাবে। তো আচ্ছা, আমরা দেখি, তো একটি সেট থেকে অন্য আরেকটি সেটের উপাদানগুলোকে বাদ দিয়ে দেখি। যেমন একটি সেট নেই 1 2 3 4 এবং আরেকটি সেট নিলাম সাপোজ 2 3 4। আচ্ছা, তো এখনই আমাদের সেটের অন্তর হবে। আমরা যদি এই সেটের অন্তরকে আমরা এইভাবে লিখতে পারি, এ বাদ বি, পড়ার সময় বলবো এ বাদ বি, অথবা আচ্ছা এটাকে একটু লিখি, এখানে হবে হচ্ছে 1 2 3 4। আচ্ছা, তো এই সেটের উপাদান সংখ্যা থেকে উপাদানগুলো থেকে এই সেটের উপাদানগুলোকে যদি বাদ দেই, তাহলে থাকবে হচ্ছে 1। আচ্ছা, তো এটাকে আমরা a মাইনাস বি এইভাবেও লিখতে পারি। তাহলে এই যে এটা মাইনাস হবে এটা, তাহলেও একই অ্যান্সার হবে। তো এইভাবে একটি সেটের উপাদান থেকে আরেকটি সেটের উপাদান বিয়োগ করে আমরা সেটের অন্তর নির্ণয় করতে পারি। আচ্ছা, তো এটার মধ্যে একটু প্রবলেম আছে, সেটা হলো কি, যে অনেক সময় এরকম থাকে 1 2 3 4, ধরো মাইনাসই দিলাম এবার,
আচ্ছা, ধরো এটা আছে, তো অনেকে কি করে যে 2 3 4 বিয়োগ গেছে, তাহলে থাকে হচ্ছে 1 আর 5। আচ্ছা, তো 1 আর 5 থাকে, কিন্তু আসলে কিন্তু 5টা থাকবে না। আমরা এই সেট থেকেই এই সেটের উপাদান বিয়োগ করব, এটা তো আর এই সেটের মধ্যে নাই, তার জন্য আমরা 5কে এখানে লিখতে পারবো না। তো অনেকে এই জিনিসটা ভুল করে যে এই 5টাকেও এর মধ্যে ইনক্লুড করে দেয়, এটা কিন্তু হবে না, এটাই আমাদের অ্যান্সার হবে 1। যদি শুধুমাত্র এইখান থেকে ওখান থেকে যা বাদ দিতে পারি, প্রথম সেটটা থেকে দ্বিতীয় সেট থেকে যা বাদ দিতে পারি, আর অন্য অন্য কোনো সংখ্যা, আরো অনেক সংখ্যা যদিও থাকে, আমরা কোনো সংখ্যাই এই বিয়োগফলের মধ্যে অ্যাড করব না। আচ্ছা, তো এটা ছিল সেটের সমতা বা অন্তর। তো আমরা সেটের সমতা বা অন্তর পর্যন্ত শেষ করলাম। আচ্ছা, তো সেটের সমতা অন্তর আমাদের হয়ে গেল। এবার আমরা চলো শিখে নিই সার্বিক সেট। সার্বিক সেট কি জিনিস? সার্বিক সেট হচ্ছে, ধরো আমরা অনেকগুলো সেট নিয়ে আলোচনা করতেছি, এ একটা সেট 1 2, বি একটা সেট 4 5, এরকম অনেকগুলো সেট নিয়ে আমরা কাজ করতেছি, ইউনিয়ন করতেছি। ইউনিয়ন অবশ্য এখন আমরা শিখিনি। ধরো অনেকগুলো সেটের আমরা বিয়োগ করতেছি, তারপরে আরো অনেকগুলো সেট নিয়ে কাজ করতেছি। এখন সকল সেট আবার একটা সেটের অন্তর্ভুক্ত থাকবে। সকল সেট যে কোনো একটা সেটের উপসেট। যেমন আমরা লিখি যে সাপোজ ধরো 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, তো আমি যদি ভিন্ন ভিন্ন অনেকগুলো সেট নেই, এ একটা সেট নিলাম 2 3, বি একটা সেট নিলাম 7 8, তারপর সি একটা সেট নিলাম 5 6। আচ্ছা, তো এরা সবগুলো সেটই, এ বি সি সবগুলো সেটই এই প্রথম সেটটার উপসেট। এদের সকলেরই উপাদানগুলো এই সেটের ভিতরে আছে। তাহলে এই সেটটা হচ্ছে আমাদের সার্বিক সেট। সংজ্ঞা দিতে গেলে আমাদের বলতে হয় আলোচনার অন্তর্ভুক্ত যতগুলো সেট আছে তাদের সকল উপাদান যেই সেটের অন্তর্ভুক্ত সেই সেটটাই হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। আচ্ছা, আমরা নামটাই এখন লিখিনি, আমরা পড়তেছি হচ্ছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। আচ্ছা, তো ইউনিভার্সাল সেটকে আমরা ইউ দিয়ে রিপ্রেজেন্ট করি। তো এই যে সার্বিক সেটটার নামকে ইউ দিতে হবে। আর সার্বিক সেটের ভিতরে সকল সেটের, মানে অন্যান্য যত সেট নিয়ে আমরা আলোচনা করতেছি, এই সবগুলো সেটের সকল উপাদানই এই সার্বিক সেটের অন্তর্ভুক্ত হতে হবে, বা অন্য সকল সেট সার্বিক সেটের উপসেট হতে হবে। এ উপসেট ইউ, তারপরে বি উপসেট সি, তারপরে ইউ, এবং সি উপসেট, এটা হতেই হবে, না হলে সার্বিক সেট হবে না। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সার্বিক সেট। তারপরে পূরক সেট কি জিনিস? পূরক সেট, চলো পূরক সেট দেখে নিই। সেট, তো পূরক সেট এটার ইংরেজি নাম হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ সেট। তো পূরক সেট কি জিনিস? পূরক সেট হচ্ছে যে আমি ধরো একটা সেট নিলাম এ 3 4 5। আচ্ছা, তো এ সেটের উপাদানগুলো বাদে ইউ সেটের সকল উপাদানই হচ্ছে এ সেটের পূরক সেট। তো এ সেটের মধ্যে আছে 3 4 5, তো এই 3 4 5 বাদে 1 2 6 7 8, এই 5টা উপাদান নিয়ে আমরা যেই সেট গঠন করতে পারি সেটাই হচ্ছে এ সেটের পূরক সেট। আচ্ছা, তো এ সেটের পূরক সেটকে লেখা হয় হচ্ছে এ সি অথবা এ প্রাইম দ্বারা। আচ্ছা, তো এ প্রাইম ইজ ইকুয়াল টু কি? এটা হচ্ছে ইউ মাইনাস এ। এখন ইউ কি? ইউ হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 7 8।
মাইনাস হচ্ছে এ হচ্ছে 3 4 5। আচ্ছা, তো এখানে আমরা যদি ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট থেকে এ সেটের উপাদানগুলোকে বাদ দেই তাহলে আমরা পাবো হচ্ছে 1 2 6 7 8। তো এই হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট সেট বা পূরক সেট। আচ্ছা, তো আমরা যদি একটু ভেন চিত্রের মাধ্যমে সার্বিক সেট এবং পূরক সেটকে দেখি তাহলে কেমন দেখা যায়, চলো একটু ভেন চিত্রের মাধ্যমে দেখি। আচ্ছা, তো একটা ধরো এখানে দেখি কি বলবো, ধরো এই যে এটা হচ্ছে আমাদের এ সেট। আচ্ছা, তো আমাদের ভেন চিত্রে আমরা একটু আগেও দেখছিলাম যে পুরো বাইরের আয়তক্ষেত্রটাকে আমাদের ইউনিভার্সাল সেট বলে বা এই কি বলে সার্বিক সেট বলে। তো এই সম্পূর্ণটাই যদি সার্বিক সেট হয় আর এইটুক যদি এ সেট হয় তাহলে বাকি যে ফাঁকা অংশটুক আছে সেটা অবশ্যই তাহলে এ প্রাইম। এখন এর মধ্যে ছিল হচ্ছে আমাদের 3 4 5, তাহলে এ প্রাইমে আছে হচ্ছে আমাদের 1, তারপরে 2, তারপরে 6 7 8 এরা। এইভাবে আমরা একটু ভেন চিত্রের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার হতে পারি। তারপর আমরা ইউনিভার্সাল সেট যখন দেখছিলাম তখন আমরা ভেন চিত্র দেখিনি, চলো একটু দেখে নিই। ইউনিভার্সাল সেটের মধ্যে যেমন অনেকগুলো আমরা কথা বলছিলাম যে এ হচ্ছে ধরো এ বি একটা সেট, তারপরে সাপোজ বি হচ্ছে ধরো সিডি। আচ্ছা, যদি এরকম হয় এ এ বি বি সি ডি দুটো সেট হয়, আচ্ছা, আর এরা যদি সবাই ইউ ইউ ইউনিভার্সাল সেটের অন্তর্ভুক্ত হয়, যেটা কিনা এ বি সি ডি, আরেকটা দিয়ে দিই ই, দেখা যাচ্ছে কি, হ্যাঁ, এ বি সি ডি ই এই চারটা হচ্ছে ইউনিভার্সাল সেট মানে সার্বিক সেট, তার অন্তর্ভুক্ত দুটো সেট আছে এ এবং বি। তো এদেরকে আমরা চলো একটু ভেন চিত্রের রিপ্রেজেন্টেশন দেখে নিই। আচ্ছা, তো একটু মুছে দিই এটা। আচ্ছা, তো সেটা কেমন হবে, সেটা হবে ধরো এটা এ সেটটা, বাইরে এ লিখলাম, আর এই সেটটা হচ্ছে এ বি। আচ্ছা, তারপরে ধরো এখন তো কমন উপাদান আমরা রাখিনি, আচ্ছা ধরো আমরা এখানে একটা বি দিয়ে দিই। আচ্ছা, তাহলে আচ্ছা এটা হচ্ছে আমাদের বি সেটটা। তো আমরা ইচ্ছা করে একটা কমন উপাদান রাখলাম যাতে একটু একটার ভিতর আরেকটা জোড়া লাগিয়ে দিতে পারি। যদি এরকম আলাদা আলাদা থাকতো তাহলে আমরা দুটো আলাদা আলাদা এইভাবে লিখতে হতো আমাদের, যেটা এ এটা সি, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে সি ডি। আচ্ছা, যাই হোক আমরা এরকম লিখলাম, লেখার পরে আচ্ছা, তো আমাদের এ বি এ সেটের উপাদান আর বিডি হচ্ছে বি সেটের উপাদান, আর সার্বিক সেটের উপাদান হচ্ছে এ বি সি ডি ই। তাহলে সি এবং ই এই দুটো উপাদানকে এখনো দেখানো হয়নি, তো এই দুটো উপাদান থাকবে হচ্ছে বাইরে কোথাও। ধর এখানে সি দিয়ে দিলাম, এখানে ই দিয়ে দিলাম, আর এই সবগুলোর উপাদান মিলেই হচ্ছে আমাদের সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। ঠিক আছে, আচ্ছা, তো এই ছিল একটু ভেন চিত্রের রিপ্রেজেন্টেশন দেখলাম আমরা। তাহলে আমরা পূরক সেটও শিখে ফেললাম। আচ্ছা, তারপরে আসতেছে হচ্ছে সংযোগ সেট। আচ্ছা, সংযোগ সেট কি জিনিস? সংযোগ সেট সংযোগ সেট সংযোগ সেট ইংরেজি নাম হচ্ছে ইউনিয়ন অফ সেটস। সংযোগ সেটে তো একাধিক সেটকে সংযোগ করা হয়, তাই আমরা সেটস দিলাম, দুইটা হতে পারে বা দুইয়ের বেশিও হতে পারে। আচ্ছা, তো সংযোগ সেটস কি জিনিস বা সংযোগ সেট কি জিনিস, সেটা হচ্ছে এই দুই বা ততোধিক সেটের উপাদানগুলোকে আমরা যদি একত্র করি, একসাথে করি, তাহলে নতুন যে সেট হবে ওটাই হচ্ছে ওই দুটো সেটের সংযোগ সেট। আচ্ছা, তো সংজ্ঞা যদি একটু লিখি তাহলে কি হবে, কোথায় লেখা যায়, এখানে লিখি।
দুই বা ততোধিক সেটের উপাদানগুলোকে একত্রে নিয়ে যে সেট হবে একত্রে নিয়ে যে সেট হবে সেটা হচ্ছে সংযোগ সেট। তো চলো আমি একটু উদাহরণ দেখে নিই। সেটা হচ্ছে ধরো এ কোনো একটা সেট, সেটা হচ্ছে এ বি, এবং বি কোনো একটা সেট, সেটা হচ্ছে 1 2। আচ্ছা, তো এ এবং বি এদের সংযোগ সেটকে আমরা এ ইউনিয়ন বি দিয়ে রিপ্রেজেন্ট করি। এই যে ইউনিয়ন, ইউনিয়নটা দিয়েই আসলে সংযোগ সেট বোঝানো হয়। আচ্ছা, তো সেটা হচ্ছে কি এ বি ইউনিয়ন 1 2। আচ্ছা, তো সংযোগ করলে আমাদের সকল আমরা বলছি যে সকল উপাদান একত্রে নিয়ে নিব। তো এ বি 1 2। আচ্ছা, তো এটাই হচ্ছে আমাদের সংযোগ সেট। তো এই সংযোগ সেটটাকে আবার আমরা একটু এই কি বলে এটাকে সেট গঠন পদ্ধতিতে লিখতে পারি। সেটা হচ্ছে এরকম যে এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এক্স সাচ দ্যাট এ ইউনিয়ন বি হবে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অথবা x belongs to b। তো এই যে এটা আমাদের একটু সেট গঠন পদ্ধতিতে রিপ্রেজেন্ট করে দিলাম a ইউনিয়ন b এর। সেটা হচ্ছে x such that, মানে a ইউনিয়ন b করলে আমাদের যেই সেটটা আসার কথা, a ইউনিয়ন b করলে আমাদের যে সেটটা আসার কথা সেই সেটের প্রতিটা উপাদান আসলে x আকারে, such that মানে যেন x আসবে a থেকে অথবা x আসবে b থেকে। তো প্রতিটা উপাদানের কাছে গেলেই আমরা পাবো যে এক্সটা হয় এ থেকে আসবে অথবা বি থেকে আসবে, যে কোনো একজন থেকে আসবে, দুইজন থেকেই কিন্তু আসবে না। এক্সটা এ বি দুইজন থেকেই কিন্তু আসবে না। এক্স হয় এ থেকে আসবে, না হয় বি থেকে আসবে। এখানে প্রতিটা উপাদানই এ হয় প্রথমটা থেকে আসছে, দ্বিতীয়টা থেকে আসেনি, বি প্রথমটা থেকে আসছে, দ্বিতীয় থেকে আসেনি। যেমন এই যে 1 এটা বি থেকে আসছে কিন্তু এ থেকে আসেনি। তো এইরকম হবে এ ইউনিয়ন বি করলে যে উপাদানগুলো পাবো x belongs to a অথবা x belongs to b। x হয় a এর উপাদান হবে, নাহলে b এর উপাদান হবে। আচ্ছা, তো এটা ছিল আমাদের সংযোগ সেটের এই কি বলে এটা সেট গঠন পদ্ধতি। আচ্ছা, তো সেট গঠন পদ্ধতিতে আমরা সংযোগ সেট দেখে ফেললাম। তো তারপরে আসে হচ্ছে আমাদের সেট সেট। আচ্ছা, চলো এটা একটু মুছে ফেলি। আচ্ছা, তারপরে আসে হচ্ছে আমাদের সেট সেট। আচ্ছা, আমরা সংযোগ সেট শিখে ফেললাম। তো সেট 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 ইংরেজি নাম হচ্ছে intersection of sets। আচ্ছা আচ্ছা, তো ইন্টারসেকশন অফ সেটস বা সেট সেট কি জিনিস, সেটা হচ্ছে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদানগুলো নিয়ে যেই সেট গঠিত হয় তারাই হচ্ছে সেট সেট। তো দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট। তো চলো আমরা একটু দেখে নিই। এ ইজ ইকুয়াল
হচ্ছে ধরো এ বি, একটু বড় নেই, এ বি সি আর বি ইজ ইকুয়াল ধরো বি সি ডি। আচ্ছা, তো সাধারণ উপাদান বলতে তারা কি বোঝায়? সাধারণ উপাদান বলতে বোঝায় আসলে দুইটা সেটের মধ্যে কমন উপাদানটা। তো এখানে এ এবং বি সেটের মধ্যে কমন হচ্ছে বি এবং সি, এই দুটা উপাদানই কমন উপাদান। তো এই দুটোই হবে আমাদের ইন্টারসেকশনের মান। তো ইন্টারসেকশনটাকে আমরা এইভাবে লিখি, এ ইন্টারসেকশন বি, এটাই হচ্ছে সেটের প্রকাশ। তো এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এ বি সি ইন্টারসেকশন বি সি ডি। আচ্ছা, তো এখানে আমরা যদি ইন্টারসেকশন করি তাহলে আমাদের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট বলছে, তাহলে বি সি এই দুটো উপাদানই আমাদের সাধারণ উপাদান। এটাই হবে আমাদের ইন্টারসেকশনের মান, আমরা কমন মান নিছি দুটার মধ্যে থেকে। আচ্ছা, তো এইটাকে আমরা যদি একটু এই কি বলে এই সেট গঠন পদ্ধতিতে একটু দেখি তাহলে কেমন হয়। এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল হচ্ছে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল হচ্ছে আমাদের x such that x belongs to a এবং x belongs to b। আচ্ছা, তার মানে হচ্ছে এই সেটের উপাদানগুলো x আকারে হবে এবং x belongs to হচ্ছে a, x এর মধ্যে থাকবে, এই যে এটা ছিল আমাদের a বা এটা ছিল আমাদের a, এবং x b এর মধ্যেও থাকবে। মানে এই যে বি সি আর সেটার উপাদানের অ্যান্সার, এই যে বি হচ্ছে আমাদের x, তাহলে বি অবশ্যই এর মধ্যেও থাকতে হবে, আবার বি এর মধ্যেও থাকতে হবে। বি কিন্তু দুইখানেই আছে, মানে এক্সটা এর মধ্যে থাকতে হবে, বির মধ্যেই থাকতে হবে, দুইজনের মধ্যেই থাকতে হবে। দুইজনের মধ্যে থাকবে কারা? দুইজনের মধ্যে যারা কমন আছে তারা। তো এটাই হচ্ছে আমাদের এই সেটের প্রকাশ। আচ্ছা, তো সেটও আমরা শিখে ফেললাম। আচ্ছা, তো সেট এবং সংযোগ সেট এই দুটোকে আমরা একটু ভেনচিত্রের মাধ্যমে দেখতে পারি, তাহলে আমাদের ধারণাটা আরেকটু ক্লিয়ার হবে। তো চলো, আচ্ছা, তো সেটটা এখানে লেখা যখন আছে তো এখানে সেটটা দেখে নিই, তারপর আমরা সংযোগ সেট যেটা আছে ওটারও ভেনচিত্রের রূপ দেখব। আচ্ছা, তো সেট এটার ভেনচিত্রের রূপ কেমন হতে পারে? যেমন ধরো এ বি আর আরেকটা লিখলাম আমি সি, এই যে এ সেট, এই যে বি সেট। তো এ সেট হচ্ছে এইটুক, উপাদান হচ্ছে এ বি, আর বি সেট হচ্ছে এইটুক, উপাদান হচ্ছে বিসি। তাহলে এ ইন্টারসেকশন বি করলে আমরা পাবো হচ্ছে বি। তাহলে দেখছো এই যে এই অংশটুক, শুধুমাত্র এই অংশটুকই কিন্তু আমাদের এ এবং বি এর মাঝখানে কমন আছে, মানে বি উপাদানটা যেটুক, এই অংশটুক, এটাই হচ্ছে এইটুক অংশই হচ্ছে আমাদের ইন্টারসেকশনের মান। আচ্ছা, যদি আমরা আবার ইউনিয়ন করি, সেম সেটটাই যদি আমরা ইউনিয়ন করি এ ইউনিয়ন বি, তাহলে হবে কি? এতে কি ছিল? এতে ছিল হচ্ছে এ আর বি, আর বিতে কি ছিল? বি আর সি। বিতে ছিল হচ্ছে আমাদের বি এবং সি। তো ইউনিয়ন করলে আমরা জানি যে সবাই আসবে, এ বি ইউনিয়ন যদি আমরা বি সি করি তাহলে আসবে কারা কারা? একদম সবাই। আর এ বি ইউনিয়ন করা মানে কি? একদম সবাই, মানে এটা একদম সবাই আসবে, মানে একদম পুরো যারা আছে একদম পুরো জিনিসটাই আমাদের এ ইউনিয়ন বি এর অন্তর্ভুক্ত। আর এই ইন্টারসেকশন বি এর মধ্যে শুধু কমন জায়গাটুকু অন্তর্ভুক্ত ছিল। আচ্ছা, এটাই ছিল আমাদের সংযোগ সেটের মধ্যে ইসের প্রকার। ভেনচিত্রের মাধ্যমে আমরা অনেক সময় আমাদের এটা কাজে লাগবে। তো চলো, নিশ্ছেদ সেট কি সেটা শিখে নেই। নিশ্ছেদ সেট যদি এখানে আমি লিখে দিই একসাথেই। আচ্ছা, নিশ্ছেদ সেট, এটা এই সেটটা কি? নিশ্ছেদ সেট হচ্ছে, আচ্ছা,
নিশ্ছেদ সেটের ইংরেজি নাম হচ্ছে ডিসজয়েন্ট সেট। আচ্ছা, নিশ্ছেদ সেট কি জিনিস? যদি দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিতের কথা বলা ছিল আগে, দুই বা ততোধিক সেটের কোনো সাধারণ উপাদান যদি না পাওয়া যায়, যদি দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান না থাকে, আচ্ছা, তাহলে যদি দুই বা ততোধিক সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকে, যেমন দুটো সেট আমরা লিখি, এ সেট হচ্ছে এ বি এবং বি সেট হচ্ছে সিডি। তো এ এবং বি এই দুটো সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান নেই, তাহলে এ এবং বি একে অপরের নিশ্ছেদ সেট, পরস্পর নিশ্ছেদ সেট। এ বি এর নিশ্ছেদ সেট এবং বি এ এর নিশ্ছেদ সেট। আচ্ছা, এখানে নিশ্ছেদ বানানটা একটু ভুল হয়েছে। আচ্ছা, নিশ্ছেদ সেট। তো দুটো নিশ্ছেদ সেটের আমরা যদি ইন্টারসেকশন করি তাহলে অবশ্যই আমাদের কোন উপাদানই কমন থাকবে না, তাই অ্যান্সার হবে হচ্ছে ওরি। তো এ ও বি পরস্পরের নিশ্ছেদ সেট। তো আমরা নিশ্ছেদ সেট বুঝলাম, তো নিশ্ছেদ সেটের উপর আমরা টিক চিহ্ন দিয়ে দিই। আচ্ছা, তারপর আসা হচ্ছে শক্তি সেট। তো শক্তি সেট কি জিনিস? শক্তি সেট হচ্ছে আমরা কতক্ষণ আগেই দেখেছিলাম উপসেট। উপসেট ছিল হচ্ছে কোনো একটা সেট থেকে, একটা নির্দিষ্ট একটা সেট থেকে যতগুলো সেট তৈরি করা সম্ভব ওইগুলো ছিল হচ্ছে আমাদের উপসেট। আর কোনো একটা সেট থেকে যতগুলো উপসেট তৈরি করা সম্ভব সবগুলো উপসেট নিয়ে আবার যেই সেট গঠিত সেটাই হচ্ছে আমাদের শক্তি সেট। তো চলো একটু বুঝে নেই কি বললাম। শক্তি সেট হচ্ছে কোনো একটা সেটের শক্তি সেট, ইংরেজি নাম হচ্ছে পাওয়ার সেট। আচ্ছা, পাওয়ার সেট কি জিনিস? কোনো একটা সেটের কোনো সেটের উপসেট গুলো নিয়ে যে সেট গঠিত তাই আমাদের পাওয়ার সেট বা শক্তি সেট। আচ্ছা, তো পাওয়ার সেট তাহলে উপসেট গুলো নিয়ে গঠিত হয়। তাহলে একটা সেট দেখি আমরা, সাপোজ এ ইজ ইকুয়াল টু এ বি। আচ্ছা, তো এ সেটের কয়টা উপসেট আছে? এ একটা, বি একটা, সি একটা, সরি সি না, এ বি একটা আর ওরি একটা। তো এ সেটের এ বি উপাদান দুটো উপাদান আছে, তো দুটো উপাদান দিয়ে আমাদের চারটি উপসেট তৈরি করা সম্ভব। আর এই চারটি উপসেট আবার যেই সেটের অন্তর্ভুক্ত সেই সেটটাই হচ্ছে এ সেটের পাওয়ার সেট। তো এটাই উপরে বলা আছে, কোনো একটা সেটের উপসেট গুলো নিয়ে যেই সেটটা গঠিত সেই সেটটাকেই ওই আগের যে সেট আছে সেই সেটের পাওয়ার সেট বলা হয়। তাহলে এই সেটের পাওয়ার সেট হচ্ছে এটাই। তো আমরা জানি কোনো একটা সেটে যদি n সংখ্যক উপাদান থাকে তাহলে সেই সেটের উপসেট সংখ্যা হয় হচ্ছে 2n সংখ্যক। তাহলে কোন একটা সেট, এ সেটের উপাদান যেহেতু দুইটা আছে, তাহলে তা থেকে আমাদের 2n বা 4টাই আমাদের উপসেট পাওয়া সম্ভব। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা সেটে যতগুলো উপাদান থাকে তার n সংখ্যক যদি উপাদান থাকে তাহলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে 2n সংখ্যক। কারণ আমাদের উপসেট গুলো নিয়েই গঠিত হয় হচ্ছে পাওয়ার সেট। আর উপসেট কতগুলো গঠিত হয়?
প্রথমে যেই সেটটা দেওয়া থাকে সেই সেটের উপাদান যদি n সংখ্যক হয় তাহলে উপসেট হয় হচ্ছে 2n সংখ্যক, আর ওই 2n সংখ্যক উপসেটগুলো নিয়েই আমাদের পাওয়ার সেট গঠিত। তাহলে ঘুরে ফিরে একই কথা যে যদি আমাদের n সংখ্যক এই নিয়ে কি বলে এটা উপাদান নিয়ে কোন একটা সেট গঠিত হয় তাহলে তার পাওয়ার সেট গঠিত হবে 2n সংখ্যক উপাদান নিয়ে। আচ্ছা, তো এই ছিল পাওয়ার সেটের আলোচনা। তো পাওয়ার সেট আমরা শিখলাম। পাওয়ার সেটের পরে আসে হচ্ছে ক্রমজোড়। আচ্ছা, তো পাওয়ার সেটের কথাটা একটু লিখে নিই, অনেকে আবার বুঝে না যে কোন সেটের উপাদান সংখ্যা n সংখ্যক হলে, আচ্ছা n হলে ওই সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে 2n। আচ্ছা, যারা বুঝো না তারা লিখে নিও। আচ্ছা, তো শক্তি সেটের পরে আসে ক্রমজোড়। ক্রমজোড় ইংরেজি নাম হচ্ছে অর্ডারড পেয়ার। আচ্ছা, তো ক্রমজোড় কি জিনিস? ক্রমজোড় হচ্ছে, আমরা একদম প্রথমে বলেছিলাম যে বাস্তব জগতের যেই জিনিসপত্রগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের সেটের উপাদান। তো এইরকম দুটো উপাদান যদি আমরা নেই তো অনেক সময় আমাদের দুটো উপাদানকে জোড়া আকারে প্রকাশ করার প্রয়োজন পড়তে পারে। তো চলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে ধরো তাইবা এবং তোহা দুই বোন, তো তাদের বয়স অনুসারে তাদেরকে আমাদের জোড়া আকারে লেখার প্রয়োজন পড়লো। তো প্রথমে তাইবার বয়স বেশি তাই তাইবাকে আগে লিখলাম, এবং তোহার বয়স কম তাই তোহাকে পরে লিখলাম। আচ্ছা, তো তাইবা এবং তোহা তাদের দুই বোনকে তাদের বয়স অনুসারে আমরা জোড়া আকারে প্রকাশ করলাম। তো এই যে একটা নির্দিষ্ট শর্তের সাপেক্ষে আমরা দুটো উপাদানকে জোড়া আকারে প্রকাশ করলাম, তো এটাই হচ্ছে ক্রমজোড়। তো ক্রমজোড়ের জন্য ক্রমজোড়ের যদি আমরা সংজ্ঞা চাই তাহলে সংজ্ঞাটা এমন হবে যে এক জোড়া উপাদানের প্রথমে এবং পরে কাকে দিব তা যদি নির্দিষ্ট করে বলে জোড়া আকারে প্রকাশ করি তাহলে সেটাই হবে হচ্ছে ক্রমজোড়। এক জোড়া উপাদানের প্রথমে কে থাকবে এবং পরে কে থাকবে তা যদি আমরা নির্দিষ্ট করে বলে জোড়া আকারে প্রকাশ করি তাহলে সেটাই হচ্ছে ক্রমজোড়। আচ্ছা, তো ক্রমজোড়ের যদি প্রথম উপাদান x হয় এবং পরবর্তী উপাদান যদি y হয় তাহলে সেই ক্রমজোড়টা হবে xy। আবার অন্য আরেকটা ক্রমজোড়ের ধরো প্রথম উপাদান হচ্ছে a এবং দ্বিতীয় উপাদান হচ্ছে b, তাহলে সেই ক্রমজোড়টা দেখতে হবে ab। এখন এই দুইটা ক্রমজোড় যদি সমান হয়, সাপোজ দুইটা ক্রমজোড় কেউ আমাদের বললো সমান, তাহলে ক্রমজোড়ের কিছু শর্ত আছে। সেটা হচ্ছে দুটো ক্রমজোড় যদি সমান হয় তাহলে ক্রমজোড়ের প্রথম মান দুটো x = a এবং ক্রমজোড়ের দ্বিতীয় মান দুটো সমান হবে, y = b হবে, x = a হবে এবং y = b হবে। এটা হচ্ছে ক্রমজোড়ের শর্ত। তাহলে আমরা ক্রমজোড় বুঝলাম, ক্রমজোড় আমাদের হয়ে গেল। তো কার্তেসীয় গুণজ বাকি আছে, এটা শিখতে হলে আমাদের অবশ্যই ক্রমজোড় জানতে হবে। ক্রমজোড় কি? তো xy ছিল একটা ক্রমজোড় এবং ab ছিল একটা ক্রমজোড়। তো এরকম আরো অনেকগুলো ক্রমজোড়কে আমরা যদি কোনো সেটের মধ্যে প্রকাশ করি তাহলে সেটাই হবে আমাদের কার্তেসীয় গুণজ। আচ্ছা, তো ধরো a একটি সেট, AB
এবং বি একটি সেট সিডি। তো আমরা যদি এ ও বি এই দুটো সেটের কার্তেসীয় গুণজ করি তাহলে হবে হচ্ছে, এটাকে আমরা এ ক্রস বি দিয়ে প্রকাশ করি, কার্তেসীয় গুণজকে আমরা এ ক্রস বি দিয়ে প্রকাশ করি। তো এ ক্রস বি যদি আমরা করি তাহলে হবে এ বি ক্রস সিডি। আচ্ছা, তো এখানে এ সেট এবং বি সেট থেকে একটি একটি উপাদান নিয়ে আমাদের ক্রমজোড় তৈরি করতে হবে। তো সেটা হচ্ছে এ সি এ ডি বি সি বি ডি। আচ্ছা, তো এইরকম আমরা যদি অনেকগুলো ক্রমজোড়ের মাধ্যমে কোনো সেটকে প্রকাশ করি তাহলে সেটাই হয়ে যাবে আমাদের কার্তেসীয় গুণজ। আসলে কার্তেসীয় গুণজ মানে হচ্ছে অনেকগুলো ক্রমজোড়কে একত্রিত করে কোনো সেটের মাধ্যমে প্রকাশ করা। যেরকম এই যে দুটো সেটকে আমরা যদি কার্তেসীয় গুণজ করি তাহলে অনেকগুলো ক্রমজোড় আকারে একটা সেট পাবো। আচ্ছা, তো কার্তেসীয় গুণজের একটা সেট গঠন পদ্ধতি আছে, সেটা কি? এ ক্রস বি ইজ ইকুয়াল হচ্ছে, এ ক্রস বি ইকুয়াল হচ্ছে আমাদের সেটের আকারটা হবে কিন্তু এক্স ওয়াই আকারের। তার জন্য আমাদের লিখতে হবে এক্স ওয়াই সাজ দ্যাট। এর আগে আমরা অনেকবার দেখছিলাম যে এক্স সাজ দ্যাট লিখতে হয়, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন হাবি যাবি, যাই হোক, কিন্তু এইবার কিন্তু আমরা লিখব এক্স কমা ওয়াই সাজ দ্যাট। কারণ ক্রস গুণন বা কার্তেসীয় গুণনের জন্য, কার্তেসীয় গুণজেতে আমাদের যেই সেটটা আসে তার উপাদানগুলো কিন্তু আমাদের ক্রমজোড় আকারে আসে। তাই এখানে আমাদের লিখতে হবে এক্স ওয়াই সাজ দ্যাট, যেখানে এক্স আসবে অবশ্যই এ থেকে, প্রথমটা ছিল এ, এবং না ওয়াই আসবে বি থেকে। আচ্ছা, তো এই যে এক্স এবং ওয়াই, এক্স হচ্ছে প্রথম উপাদানগুলো আর ওয়াই হচ্ছে এই দ্বিতীয় উপাদানগুলো, এই সি ডি এরা। তো ওয়াই গুলো কিন্তু ঠিকই বি থেকে আসছে, বি এর মধ্যে সিডি ছিল এবং সিডি ওয়াই এর জায়গায় আছে, এবং এক্স গুলো কিন্তু ঠিকই এ থেকে আসছে, এই যে এ এ বি বি, প্রথম উপাদানগুলো হচ্ছে এক্স। এই যে আমরা আকার আগেই বলছি যে এখানে কি হবে। তো এটা হচ্ছে আমাদের কার্তেসীয় গুণজের কি বলে এটাকে সেট গঠন পদ্ধতি। তো এই হচ্ছে কার্তেসীয় গুণজ। কার্তেসীয় গুণজ আমরা শিখলাম যে কার্তেসীয় গুণজ হচ্ছে অনেকগুলো ক্রমজোড়ের সমন্বয়ে গঠিত সেট। আচ্ছা, তো এই ছিল আমাদের সেট ফাংশনের পার্ট 1 এর আলোচনা।